আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন কৃষ্ণাঙ্গ ছেলে যখন এক শ্বেতাঙ্গ মেয়ের প্রেমে পড়ে যায়, তখন সেই মেয়ের বাবা মা ছেলেটার সাথে এমন মারাত্মক ভৌতিক কিছু করে ফেলে যা আপনি চিন্তাও করতে পারবেন না। তো আপনাদের মাথা নষ্ট করতে আজকের এই মুভিটা নিয়ে হাজির হলাম আমি। মুভির শুরুতেই আমরা একজন কৃষ্ণাঙ্গ লোককে কিডন্যাপ হতে দেখতে পারি, কিন্তু সেই লোকটা কে ছিল আর তাকে কিডন্যাপই বা কেন করা হলো সেটা না হয় একটু পরেই জানাচ্ছি। এরপর আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র ক্রিসকে। ক্রিস যে কিনা তার গার্লফ্রেন্ড রোজের বাবা মায়ের সঙ্গে আজকে দেখা করতে যাবে, কিন্তু সে এটা নিয়ে বেশ টেনশন করছিল যে রোজের বাবা মা কাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে রোজ একজন শ্বেতাঙ্গ আর ক্রিস ছিল কৃষ্ণাঙ্গ। যদিও বর্তমানে বর্ণবাদ অনেকটা কমে এসেছে, কিন্তু আজও অনেকের কাছে এই বিষয়টা খুবই সিরিয়াস। অনেকে তো এটাকে এতটাই সিরিয়াসলি নিয়ে নেয় যে শ্বেতাঙ্গ লোকেরা কৃষ্ণাঙ্গদের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, ঠিকমতো কথা পর্যন্ত বলতে চাইত না। আর তার উপর কৃষ তো আজকে আবার শ্বেতাঙ্গ পরিবারের জামাই হবার স্বপ্ন দেখছে। এটা নিয়ে তার মনের ভিতরে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছিল। রোজ এটা বুঝতে পারে। সে বলে যে তুমি একদম চিন্তা করো না, আমার বাবা মা মোটেও রেসিস্ট নয়, তারা তোমাকে দেখে অনেক খুশি মনে অ্যাকসেপ্ট করে নেবে। আর তখন ক্রিস কিছুটা শান্ত হয়ে রোজের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো যেতে যেতে হঠাৎ করে ক্রিসের কাছে তার পুলিশ বন্ধুরে কল করে। তার সাথে কথা শেষ করে ক্রিস আর রোজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ একটা বন্য হরিণ তাদের গাড়ির সামনে চলে আসে। এমন আচমকা ঘটনায় রোজ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর অ্যাক্সিডেন্টে হরিণটা সেখানেই মারা যায়। ক্রিস সেটা দেখে বেশ ঘাবড়ে যায় আর তারা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। আর পুলিশ আসার পরে রোজ তাকে সবকিছু খুলে বলে। যদিও গাড়িটা রোজ চালাচ্ছিল, কিন্তু পুলিশ বারবার ক্রিসের আইডি দেখতে চায়। এতে করে রোজ বুঝে গিয়েছিল যে ক্রিস ব্ল্যাক হবার কারণে পুলিশেরা তাকে হেনস্থা করতে চাইছে। আর তাছাড়াও পুলিশেরা ভেবেছিল যে ক্রিস হয়তো রোজের ড্রাইভার হবে, তাই এখানে রোজ কৌশলে ব্যাপারটাকে সামলে নেয় আর সেখান থেকে বেরিয়েও আসে। তারপর তারা বাড়িতে পৌঁছেও যায়। সেখানে রোজের বাবা মা তাকে খুব আদরের সাথে স্বাগত জানায়, তাদের সাথে ভালো ব্যবহার করে আর ভালো অতিথিতা দেখে ক্রিস বেশ ইমপ্রেস হয়ে যায়। রোজের বাবা ডিন একজন নিউরোসার্জন ছিল আর তার মা মিসি একজন সাইকিয়াট্রিস্ট। তারা দুজনেই যথেষ্ট ওপেন মাইন্ডেড, তাই তারা ক্রিসকে খুব সহজে অ্যাকসেপ্টও করে নেয়। ডিন অর্থাৎ রোজের বাবা ক্রিসকে তাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। এরই মাঝে হঠাৎ করে ক্রিস একজন বৃদ্ধ লোকের ছবি দেখতে পায়। সে থেমে যায়। তখন ডিন বলে যে এটা আমার বাবার ছবি। আমার বাবা খুবই ভালো একজন রানার ছিল, এমনকি সে অলিম্পিকেও সিলেক্ট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারেনি। এসব কথা বলতে বলতে গার্ডেনের দিকে গেলে ক্রিস একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, কারণ গার্ডেনে যে মালির কাজ করছিল সে একজন কৃষ্ণাঙ্গ ছিল আর এই ছেলেটার নাম ছিল ওয়াল্টার। এর আগে বাড়িতে ঢুকে বাড়ির হেল্পিং হ্যান্ড জর্ডেনার সঙ্গেও তার দেখা হয়েছিল আর সেও ছিল একজন কৃষ্ণাঙ্গ। এখানে ক্রিসের মনে কিছুটা খটকা লাগতে শুরু করে, তবে কিছু বলার আগে ডন তাকে বলে যে আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু তোমার ধারণা একেবারেই ভুল। আসলে এরা দুজন আমার বাবা মায়ের দেখাশোনা করত আর আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি এদের দুজনকে আমার বাড়িতেই রেখে দিয়েছি। ক্রিস যখন ব্যাপারটা বুঝতে পারে তখন বিষয়টা একেবারেই স্বাভাবিকভাবে নিয়ে নেয়। এরপর তারা যখন বাইরে বসে আড্ডা দিচ্ছিল তখন জর্ডেনার আচরণ ক্রিসের কাছে অনেক অদ্ভুত মনে হয়, কিন্তু তখনই মিসি সেখানে এসে ব্যাপারটা সামলে নেয়। আর সেদিন রাতে রোজের ভাই জেরিমির সঙ্গে তার দেখা হয়ে যায় আর সবাই তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে। সেখানে জেরিমির আচরণ ক্রিসের কাছে বেশ অদ্ভুত মনে হয়, কারণ সে খুব কৌশলে ক্রিসকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছিল। তবে ক্রিস ব্যাপারটা বুঝে ফেলে আর ডিন আর মিসি তখন জেরিমিকে বাধা দেয় আর সে শান্ত হয়ে যায়। এরপর রোজ তার ভাইয়ের আচরণের জন্য ক্রিসের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত মনে হচ্ছিল, কারণ এর আগে কখনোই তার পরিবারের লোকেরা তার বয়ফ্রেন্ডের সাথে এমন আচরণ করেনি। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে রোজ একদিন ক্রিসকে বলেছিল যে তার আগে রোজের কোনো ব্ল্যাক বয়ফ্রেন্ড ছিল না। তাহলে জেরিমির এই আচরণ ক্রিসের ব্ল্যাক হবার কারণে ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এটার উত্তর জানার জন্য আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে। তো এরপর রাতের বেলা ঘুমাতে গেলে ক্রিসের আবার কোনোভাবেই ঘুম আসছিল না। তবে এর মধ্যে সে খুব বেশি প্রশ্ন খোঁজে না, কারণ এটা নতুন জায়গা ছিল, নতুন পরিবেশ, তাই খুব সহজে ঘুম আসবে না এটাই ছিল স্বাভাবিক। তাই ক্রিস একটা সিগারেট খাওয়ার জন্য বাইরে আসে আর তখনই সে দেখতে পায় যে ওয়াল্টার দ্রুত গতিতে তার দিকে দৌড়ে আসছে। তবে ক্রিসের সামনাসামনি আসা মাত্রই সে মোড় ঘুরে অন্যদিকে চলে যায়। এটা দেখে ক্রিস বেচারা হতভম্ব হয়ে যায় আর এরপর সে আবারও বাড়িতে চলে গেলে মিসি হঠাৎ করে তাকে পেছন থেকে ডাক দেয়। সে পাশের রুমে বসে চা খাচ্ছিল। এত রাতে মিসির জেগে থাকাটা ক্রিসের কাছে বেশ অদ্ভুত মনে হয়, কিন্তু তবুও মিসির কথা শুনে সে তার সামনে গিয়ে বসে। এখানে ক্রিসের সিগারেট খাওয়ার অভ্যেসটা আসলে মিসির পছন্দ ছিল না, তাই
তাই সে ক্রিসকে সিগারেট খাওয়ার অভ্যেসটা ছেড়ে বলে দেয়। আর তখন ক্রিস বলে যে আমি চেষ্টা করছি, খুব দ্রুতই ছেড়ে দেব। তখনই হঠাৎ মিসি বলে ওঠে যে তুমি একবার আমার কথায় রাজি হলে তোমার অভ্যেসটা একেবারেই চলে যাবে। ক্রিস এটা শুনে বুঝতে পারে যে মিসি হেপনোটাইজের বিষয়টা বলছে, কারণ এর আগেও সে একবার ক্রিসকে হেপনোটাইজের বিষয়টা বলেছিল। তো যাই হোক, তখন ক্রিস কোনোভাবেই এই কাজ করতে রাজি হচ্ছিল না। তো মিসি আর তাকে জোর জবরদস্তি করে না। সে চায়ের কাপটা উঠিয়ে চামচ দিয়ে চিনি মিক্স করতে শুরু করে। এরপর সে ক্রিসকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে। তার বাবা অনেক আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এরপর তার মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ক্রিস তখন অনেক ছোট ছিল। মিসি তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার মায়ের অ্যাক্সিডেন্টের সময় তুমি কোথায় ছিলে? ক্রিস বলে যে আমি আমার রুমে টিভি দেখছিলাম। সেটা শুনে মিসি বলে ওঠে যে তুমি কেমন ছিলে? তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনেও তুমি টিভি দেখে যাচ্ছিলে? এই কথা শোনা মাত্রই ক্রিসের দম বন্ধ হয়ে আসতে শুরু করে, কারণ ওই সময়টাতে সে যেহেতু অনেক ছোট ছিল তাই সে কি করবে সেটা বুঝে উঠতে পারেনি। তবে পরবর্তীতে সে জানতে পারে যে অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ পরেও তার মা বেঁচে ছিল। হয়তো সময় মতো তার কাছে পৌঁছাতে পারলে তাকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু ক্রিস তখন কিছুই করতে পারেনি, যে কারণে সে আজও তার মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে। সে ভাবে যদি দ্রুত সে কোনো স্টেপ নিতে পারত তাহলে তার মা আজ বেঁচে থাকত। তো এরই মাঝে মিসি বলে ওঠে যে এখন যেটা বলবো তুমি সেটাই শোনো। তুমি এখন অন্ধকার একটা ঘরে আটকা পড়ে যাবে। আর এই কথা শোনা মাত্রই ক্রিস একটা অন্ধকার গর্তে পতিত হয় এবং ক্রমশই সে তলিয়ে যেতে শুরু করে, আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। আর তখনই বোঝা যায় যে এই সব কিছুই হয়তোবা তার স্বপ্ন ছিল। এরপর সে রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় যে ওয়াল্টার কাঠ কাটছে। ক্রিস তখন কৌতূহলবশত তার কাছে গিয়ে কথা বলতে শুরু করে, আর তখন ওয়াল্টার তার কাছে গত রাতের কাজের জন্য ক্ষমা চায়, অর্থাৎ গত রাতে ক্রিসের সামনে সে যে আচমকাই চলে এসেছিল সেই ব্যাপারটা। সে বলে যে আমি আসলে প্রত্যেক রাতে এক্সারসাইজ করি, আর তার মাঝে হঠাৎ তুমি আমার সামনে চলে এসেছিলে বলে তোমাকে ভয় পাইয়ে দেবার জন্য অনেক দুঃখিত আমি। তো এই কথাটা শুনে ক্রিসের মাথা তো একেবারে ঘুরে যায়, কারণ সে বুঝতে পারে যে ওয়াল্টারকে দেখাটা তার কোনো স্বপ্ন ছিল না, এটা সত্যি সত্যি ঘটেছিল। ক্রিস বুঝতে পারে যে তার মানে মিসির সঙ্গে দেখা হওয়াটাও সত্য ছিল। আর এইসব কিছু ভাবতে ভাবতে সে সিগারেট বের করে খেতে গেলে সেটা দেখে তার যেন কেমন ঘৃণা হতে থাকে। তখনই সে নিশ্চিত হয়ে যায় যে মিসি আসলে তাকে হেপনোটাইজ করেছে। সে দ্রুত বিষয়টা রেকে জানায়, আর রে তার কথা শুনে অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার পরিবারের লোকেরা এমন অদ্ভুত আচরণ কেন করছে। সে ক্রিসের কাছে এমন পরিস্থিতির জন্য আবারও ক্ষমা চায়, আর তখন ক্রিস আর কোনো কথা বাড়ায় না। এমন সময় তাদের বাড়িতে একের পর এক গাড়ি আসতে শুরু করে, আর মূলত সেদিন তাদের বাড়িতে একটা পার্টি ছিল। তো যথারীতি অতিথিরা আসার পরে রোজ ক্রিসকে তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্রিস যখন দেখতে পায় যে এখানে আসা গেস্টসরা সবাই ছিল হোয়াইট, তাই তাদের মাঝে ক্রিস বেশ আনকমফোর্টেবল ফিল করছিল। তার উপরে তারা আবার ক্রিসের বডি ফিটনেস নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। এক ভদ্রমহিলা তো তার মাসেল পর্যন্ত ধরে চেক করে। ব্যাপারটা সত্যি খুবই অস্বস্তিকর ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরেই ক্রিস একজন কৃষ্ণাঙ্গের দেখা পায়। লোকটার নাম ছিল অ্যান্ড্রু। লোকটা ছিল অনেক ভদ্র আর হ্যান্ডসাম, কিন্তু মজার ব্যাপার হলো সে বিয়ে করেছে তার থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী একজন হোয়াইট মহিলাকে। সাধারণত ব্ল্যাক ছেলেদের চয়েস এমনটা হয় না, তাই ক্রিসের কাছে বিষয়টা একটু আজব লাগে। অবশ্য আজব লাগার মতো আরও একটা কারণ আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারব। এরপর ক্রিসের দেখা হয় হ্যাডসন নামের একজন লোকের সাথে, যে লোকটা অন্ধ ছিল, কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও সে দুর্দান্ত একজন ফটোগ্রাফার ছিল। আর ক্রিস নিজেও যেহেতু একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তাই সে হ্যাডসনকে আগে থেকেই চিনত। তার সাথে কথা বলা শেষ করে ক্রিস তার রুমে গিয়ে দেখে যে তার ফোন, যেটা কিনা চার্জে লাগানো ছিল, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। চার্জারটা কেউ একজন খুলে ফেলেছে। সে তখন দ্রুত চার্জারটা কানেক্ট করে, আর তার বন্ধু রের কাছে ফোন করে সেখানকার সকল ঘটনাগুলো খুলে বলে। তাকে সে এটাও জানায় যে রোজের মা তাকে হেপনোটাইজ করেছে। কথাটা শুনে রে ভীষণ অবাক হয়ে যায়। সে দ্রুত ক্রিসকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এমন সময় রোজ সেখানে আসলে ক্রিস তাকে বলে যে দেখো, আমার ফোনের চার্জারটা কেউ খুলে রেখেছে। আমার মনে হয় এটা জর্ডিনার কাজ হতে পারে। তো সর্বশেষ আমি আসলে তাকে এই রুমে ঢুকতে দেখেছিলাম। রোজ তখন তার কথা মানতে চায় না, কিন্তু ক্রিসের মনে হয় সে জর্ডিনা হয়তো তার উপরে খারাপ নজর দিচ্ছে, কারণ সে শুরু থেকেই ক্রিসের দিকে খুবই অদ্ভুতভাবে তাকাচ্ছিল। কিন্তু রোজ তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। এরপর রোজ সেখান থেকে চলে গেলে জর্ডিনা এসে ক্রিসকে বলে যে আমি ইচ্ছে করে চার্জারটা খুলিনি, হয়তোবা কাজ করতে গিয়ে ভুলবশত খুলে গেছে।
ক্রিস তখন তার সাথে কোনো রিয়্যাক্ট করে না, তবে জর্ডিনার আচরণ এখনও তার কাছে অদ্ভুত মনে হচ্ছিল, কারণ সে ক্রিসের দিকে দেখে তাকিয়ে কাঁদছিল, কিন্তু তার মুখের এক্সপ্রেশন তার থেকে একেবারে আলাদা, তার মুখে একেবারে হাসি ছিল। তবে ক্রিস এসব কিছু গুরুত্ব না দিয়ে আবারও পার্টিতে ফিরে আসে। সেখানে সে লুকিয়ে অন্ড্রুর একটা ছবি তোলার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় তার ফ্ল্যাশ লাইটটা অন থাকার কারণে সবাই বুঝে যায়। তবে এখানে আচমকাই ঘটে যায় অদ্ভুত এক কাণ্ড। তার ফ্ল্যাশ লাইটটা অন্ড্রুর চোখে পড়ার সাথে সাথে তার চেহারার এক্সপ্রেশন একেবারেই পাল্টে যায়। তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে, আর সে সোজা ক্রিসের উপরে অ্যাট্যাক করে বসে। সে ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলছিল। এদিকে ক্রিস তার কথার মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন পার্টিতে আসা সবাই অন্ড্রুকে সামলে ভেতরে নিয়ে যায়, আর মিসি তার ট্রিটমেন্ট করে সুস্থ করে বাইরে বেরিয়ে আসে। অন্ড্রু তখন আবারও আগের মতোই স্বাভাবিক আচরণ করছিল। সে ক্রিসের কাছে ক্ষমাও চেয়ে নেয়। আর তখন মিসি ক্রিসকে বলে যে আসলে অ্যান্ড্রুর একটু মানসিক সমস্যা রয়েছে। তার চোখে ফ্ল্যাশলাইট পড়লেই সে আক্রমণাত্মক হয়ে ওঠে। ক্রিস তখন বিষয়টা নিয়ে আর মাথা ঘামায় না, কিন্তু এভাবে আচমকা অ্যাটাক হওয়াতে সে একটু ঘাবড়ে গিয়েছিল। তখনই রোজ তাকে নিয়ে বাইরে চলে আসে। আর অন্যদিকে ক্রিসের অনুপস্থিতিতে সেই সময় পার্টিতে থাকা সবাই একটা অদ্ভুত গেম খেলতে শুরু করে। এখানে ডিন ক্রিসের ছবি নিয়ে আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করছিল, আর সবাই তাতে রেসপন্স করছিল। তো এখন এটা কি আসলে কোনো গেম ছিল নাকি অন্য কিছু, সেটাই আসল চিন্তার বিষয়। এদিকে রোজ আর ক্রিস পাশের একটা লেকের পাড়ে গিয়ে বসে। আর তখন ক্রিস রোজকে বলে যে আমি এখানে থাকতে চাই না, আমার কাছে কেমন যেন সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। রোজ তার কথা শুনে আপসেট হয়ে বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। রোজের মন খারাপ দেখে সে বলে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি ছাড়া আমার আর কে বা আছে বলো। তখন রোজ বলে যে ঠিক আছে, আমারও এখানে থাকতে একেবারে ভালো লাগছে না, চলো আমরা কালকেই শহরে ফিরে চলে যাই। ক্রিস তার কথা শুনে একটু স্বস্তি পায়। এরপর তারা আবারও বাড়িতে ফিরে আসে, আর ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। আর রাত হবার কারণে গেস্টরাও একে একে চলে যেতে শুরু করেছিল। আর এদিকে ক্রিস তার রুমে গিয়ে তার বন্ধু রেকে অন্ড্রোর ওই ছবিটা পাঠায়। তবে ছবিটা দেখেই রে লোকটাকে চিনে ফেলে। মূলত অন্ড্রো তাদেরই এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু 6 মাস আগে সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু তার হদিশ কখনোই পাওয়া যায়নি। আর এই কারণেই ক্রিস তার ছবিটা তুলেছিল, কারণ তার কাছে অ্যান্ড্রোকে খুবই চেনা চেনা মনে হচ্ছিল। তবে এখানে আরও একটা রহস্য আছে, যেটা মূলত গল্পের একদম শুরুতে আমরা যে লোকটাকে কিডন্যাপ হতে দেখেছিলাম সেটাই ছিল এই অ্যান্ড্রো। তবে তখনকার অ্যান্ড্রু আর এখনকার অ্যান্ড্রুর মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। তার পোশাক, পরিচ্ছদ, চলাফেরা সবকিছুই পাল্টে গেছে। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে কিডন্যাপ হবার পরে সে এখানে পৌঁছালো কিভাবে। তো এই সব কিছু ভেবে ক্রিস খুবই ভয় পেয়ে যায়। সে ওই রাতে সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, তাই সে দ্রুত রোজকে ব্যাগ গুছিয়ে নিতে বলে, আর রোজও তার কথা মতো ব্যাগ গোছাতে চলে যায়। আর এমন সময় ক্রিসের চোখে পড়ে তাদের রুমে থাকা একটা ছোট্ট স্টোরেজ রুমের দিকে, যেটা সে আগে কখনোই খেয়াল করেনি, কারণ ওই রুমের দরজা সবসময় লক করা থাকত। সে কৌতূহলবশত রুমটার কাছে গেলে ভেতরে একটা বক্স দেখতে পায়। বক্সটা খোলা মাত্রই তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ বক্সের ভেতরে অনেকগুলো ছবি ছিল। সেগুলোতে রোজকে অনেকগুলো ব্ল্যাক ছেলেদের সঙ্গে দেখা যাচ্ছিল। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে ছেলেগুলো রোজের বয়ফ্রেন্ড, কিন্তু রোজ তো তাকে বলেছিল যে তার কখনোই কোনো ব্ল্যাক বয়ফ্রেন্ড ছিলই না। তাহলে এরা কারা? এছাড়াও আরও একটা অদ্ভুত ব্যাপার হলো সেখানে ওয়াল্টার এবং জর্ডিনার ছবিও ছিল। তাহলে রোজ কি লেসবিয়ান ছিল? কিছুই বুঝে উঠতে পারছিল না ক্রিস। তো এরই মাঝে রোজ আবার সেই ঘরে চলে আসে, আর এখন ক্রিস তাকে নিয়ে তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে রোজের গাড়ির চাবিটাই খুঁজে পাচ্ছে না। চাবিটা সে তার ব্যাগের ভেতরে রেখেছিল, কিন্তু এখন সেটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এদিকে তারা বাড়ি থেকে বের হবার সময় রোজের পুরো পরিবার অদ্ভুতভাবে তাকে ঘিরে ধরে। এসব কিছু দেখে ক্রিস ভীষণ ঘাবড়ে যায়, আর মিসি তাকে বলে যে এত রাতে কোথায় যাচ্ছ, আমাদের সাথে অন্তত 1 কাপ চা তো খেয়ে যাও। কিন্তু ক্রিস তাতে রাজি হয় না। এরপর ডিন তাকে জিজ্ঞাসা করে যে তোমার উদ্দেশ্য কি। ক্রিস বলে যে আপাতত আমার উদ্দেশ্য গাড়ির চাবিটা খুঁজে বের করা। তখন ডিন কেমন যেন অদ্ভুত সব কথাবার্তা শুরু করে দেয়, যেমন আমাদের জন্ম মৃত্যু কোনো কিছুর উপরেই কিন্তু আমাদের হাত নেই, তাই এগুলো অন্যের হাতেই ছেড়ে দেওয়া উচিত। তো এসব কথার মাথামুন্ডু ক্রিস কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে এসব কিছুর তোয়াক্কা না করে রোজকে দ্রুত চাবিটা বের করে দিতে বলে। কিন্তু রোজ তখনও চাবিটা খুঁজে পাচ্ছে না।
আর একটা পর্যায়ে ক্রিস রাগারাগি করতে শুরু করলে জেরেমি তার কাছে গিয়ে তাকে ভয় দেখায়। তবে তখনই হঠাৎ অদ্ভুতভাবে রোজের চেহারার এক্সপ্রেশন পাল্টে যায়। সে ক্রিসকে চাবিটা দেখিয়ে বলে, যেটা আমার কাছেই ছিল, কিন্তু আমি তোকে চাবিটা দিতে পারব না। ক্রিসের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে একটা বড় ঝামেলায় সে ফেঁসে গেছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে মিসি চায়ের কাপ এনে তাকে আবারও হেপনোটাইজ করে ফেলে। এদিকে রে বারবার ক্রিসকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু ক্রিসের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। ফোন বারবার বন্ধ দেখাচ্ছিল, তাই সে খুবই টেনশনে পড়ে যায়। কিন্তু সে যে ক্রিসের কাছে যাবে তারও কোনো উপায় ছিল না, কারণ সে রোজের বাড়ির অ্যাড্রেসও জানত না। তার কাছে ক্লু বলতে শুধুমাত্র অ্যান্ড্রো আর রোজের ছবিটাই ছিল, তাই সে ওই ছবিগুলো নিয়েই অনলাইনে ঘাটাঘাটি শুরু করে দেয়। আর তখনই একটা ভয়ঙ্কর রহস্য তার সামনে চলে আসে। সে জানতে পারে যে অ্যান্ড্রো যখন কিডন্যাপ হয়েছিল সেই সময় আমেরিকাতে একদল সাইকোপ্যাথ অ্যাক্টিভ ছিল। তারা ব্ল্যাক লোকেদেরকে কিডন্যাপ করে নিয়ে তাদেরকে হেপনোটাইজ করে তাদের নিজেদের দাস বানিয়ে রাখত। রে তখনই বুঝতে পারে যে অ্যান্ড্রোকেও নিশ্চয়ই ওই সাইকোপ্যাথের দল কিডন্যাপ করেছিল। ক্রিস যেহেতু তাকে হেপনোটাইজের বিষয়টা বলেছিল, তাই তার মনে হতে থাকে যে নিশ্চয়ই রোজও হয়তোবা ওই সাইকোপ্যাথের মধ্যে একজন, যে কিনা ক্রিসকে নিজেদের দাস বানানোর জন্য তাকে ধরে নিয়ে গেছে। সে দ্রুত এই বিষয়টা তার সিনিয়রকে জানায়, কিন্তু তারা রের কথা একেবারে হেসে উড়িয়ে দেয়। কারণ ওই সময় তারা ওই সাইকোপ্যাথের দলকে খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনো মতেই তারা কোনো খোঁজ পায়নি। তাই তাদের ধারণা যে এমন কোনো দলের অস্তিত্বই নেই। তাই রে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। তবে নিজের বন্ধুকে তো আর এভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে দেয়া যায় না, তাই সে নিজের মতো করে ক্রিসকে খোঁজার চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিসকে একটা রুমের ভেতরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর ক্রিসের জ্ঞান ফেরা মাত্র এই টিভিটা অটোমেটিক্যালি অন হয়ে যায়, আর সেখানে রোজেদের দাদা দাদি সহ পুরো পরিবারের ভিডিও দেখানো হয়। সেই ভিডিওর কথাগুলো শুনেই ক্রিস বুঝতে পারে যে তার সাথে এমন অদ্ভুত ঘটনার কারণটা আসলে কি। মূলত রোজের পুরো পরিবার মিলে কৃষ্ণাঙ্গ লোকেদেরকে কিডন্যাপ করত, তবে সবাইকে নয়, তারা ফিট এবং অ্যাক্টিভ লোকেদেরকেই কিডন্যাপ করত। এরপর পরদিন অর্থাৎ রোজের বাবা সেই লোকেদের ব্রেন অন্য কোনো লোকেদের সঙ্গে রিপ্লেস করে দিত। তখন ওই কিডন্যাপ হয়ে যাওয়া লোকটা ওই লোকেদের মতো আচরণ করতে শুরু করত যাদের ব্রেন রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ শরীর একজনের কিন্তু চিন্তাভাবনা অন্য কারো। তবে প্রশ্ন হচ্ছে, এতে রোজেদের লাভ কোথায়? আসলে ওই কৃষ্ণাঙ্গ লোকেদের বডি নিলামে তোলা হতো। এখানে কৃষ্ণাঙ্গ লোকের শরীর হলেও তার ব্রেন যেহেতু অন্য কারো থেকে আনা, তাই পরবর্তীতে সেই কৃষ্ণাঙ্গ লোকেরা ওই লোকের মতোই আচরণ করে যার ব্রেন তার মাঝে রিপ্লেস করা হয়েছে। আর এক্ষেত্রে সকল বৃদ্ধ লোকেরা তাদের ব্রেন রিপ্লেস করায়। এতে করে মৃত্যু পথযাত্রী ব্যক্তিদের পরিবার তাদের সেই সদস্যকে ফিরে পায় নতুন এক শরীরে। আর এজন্যই সেদিন পার্টিতে সকল মানুষ বৃদ্ধ ছিল, যারা নিজেদের ব্রেন একজন সুস্থ সবল ব্যক্তির সাথে রিপ্লেস করে আরও একবার বেঁচে উঠবে। আর এটা নিয়ে ছিল রোজেদের বিজনেস। তারা ব্ল্যাক লোকেদের শরীর চড়া দামে বিক্রি করত, তারপর রোজের বাবা সেই শরীর কিনে নেয়া ব্যক্তির ব্রেন কিডন্যাপ করা লোকের সঙ্গে রিপ্লেস করে দিত। এতে করে বলা যায় যে সেই লোকের আরও একবার পুনর্জন্ম হয়। তো ব্যাপারটা একটু কনফিউজিং, কিন্তু বুঝতে তো পারছেন, মানে যার ব্রেন নিয়ে ওই কালো লোকেদের মাঝে দেয়া হয়, সেই ব্রেনওয়ালা লোকটা মূলত ওই কালো লোকের মধ্যে নতুন করে পুনর্জন্ম পায়। তো যাই হোক, এখানে ক্রিস এটা ভালোভাবেই বুঝে যায় যে রোজ আসলে এখানে তাকে নিয়ে এসেছে তার ব্রেন রিপ্লেসমেন্টের জন্যই, তাই সে ওই জায়গা থেকে দ্রুত পালানোর চেষ্টা শুরু করে দেয়। তবে ঠিক সেই মুহূর্তে তার সামনে একটা চায়ের কাপের ভিডিও চলে আসে, আর সে আবারও হেপনোটাইজ হয়ে যায়। এদিকে ডিন ক্রিসের ব্রেন রিপ্লেসমেন্টের প্রস্তুতি নিতে শুরু করে। তার বডিটা কিনে নিয়েছিল সেই অন্ধ ফটোগ্রাফার, যাতে করে তার ব্রেন রিপ্লেসমেন্টের পরে সে ক্রিসের চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখতে পারে। ডিন তখন সেই অপারেশনের প্রস্তুতি নিতে শুরু করে, আর জেরেমিকে পাঠিয়ে দেয়া হয় ক্রিসকে আনার জন্য। ক্রিস তখন অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু যখনই জেরেমি তাকে নিয়ে যাওয়ার জন্য তার হাতের বাঁধনগুলো খোলে, তখনই ক্রিস হঠাৎ করে তার উপরে অ্যাটাক করে বসে। এবং এতে করে আমরা বুঝতে পারি যে ক্রিস আসলে হ্যাপনোটাইজ হয়নি, বরং তাকে যে সোফার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল সে ওই সোফা থেকে ফোম বের করে তার কানে ঢুকিয়ে রেখেছিল, যার ফলে ওই চায়ের কাপের ভিডিওর সাউন্ড সে শুনতে পায়নি এবং হেপনোটাইজও হয়নি।
জেরেমিকে আহত করে সে ওই জায়গা থেকে বেরিয়ে আসে আর তখনই তার সামনে আসে ডিন। এটা দেখে সে তৎক্ষণাৎ ডিনের উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। আর তারপর যখন সে এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল তখনই হঠাৎ করে মেসি সেখানে এসে তার উপরে আক্রমণ করে বসে। তখন ক্রিস তাকেও খুন করে ফেলে। আর এরই মাঝে জেরেমির জ্ঞান ফিরে আসে। সে আবারও ক্রিসের উপরে অ্যাটাক করে তাকে সেখান থেকে বেরোতে বাধা দেয়। রোজ তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নতুন টার্গেট খুঁজছিল, যার কারণে সে বাইরে কি হচ্ছে সেটা টেরই পায়নি। জেরেমির সাথে ক্রিসের ফাইটের সময় খুব জোরে একটা শব্দ হয়, আর তখনই রোজ সেটা খেয়াল করে। কিন্তু সে বাইরে আসার আগেই ক্রিস জেরেমিকে মেরে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে যখন রোজ জোরে দাদিমা বলে একটা ডাক দেয়, সাথে সাথে জর্জিনা এসে ক্রিসের গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ে। ক্রিস তখন ভয়ে গাড়িটা থামিয়ে দেয়। সে চাইলেই এই বিষয়টাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু তখন তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে সবসময় মনে করত যে তার অবহেলার কারণে তার মা মারা গেছে, তাই জর্জিনাকে সে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না। সে দৌড়ে গিয়ে মেয়েটাকে তুলে এনে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় কিছুক্ষণ পরেই, কারণ জর্জিনা হঠাৎ করে জেগে ওঠে আর তার উপরে অ্যাট্যাক করতে শুরু করে। তখন ক্রিস দেখতে পায় যে জর্জিনার মাথায় অপারেশনের চিহ্ন রয়েছে, অর্থাৎ তাকেও ব্রেন ট্রান্সফার করা হয়েছে। আর এই জন্যই রোজ তাকে দাদিমা বলে ডাক দিয়েছিল, কারণ জর্জিনার ব্রেনের সঙ্গে রোজের দাদিমার ব্রেন রিপ্লেস করা হয়েছিল। আর শুধু তাই নয়, রোজের দাদার ব্রেন রিপ্লেস করা হয়েছিল ওয়াল্টারের সঙ্গে। এই কারণেই মূলত তাকে সেদিন রাতে এত জোরে দৌড়াতে দেখা যায়। এদিকে জর্জিনার অ্যাটাকে ক্রিস বেসামাল হয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর এতে জর্জিনা সেখানেই মারা যায়। এরই মাঝে রোজ এসে ক্রিসের ওপরে গুলি চালাতে শুরু করে, আর ক্রিস কোনো রকমে তার কাছ থেকে পালানোর প্রাণপণ চেষ্টা করে। আর তখনই আচমকা ওয়াল্টার এসে তার উপরে অ্যাটাক করে দেয়। তাকেও রোজ অ্যাটাক করার কমান্ড দিয়েছিল। এদিকে ক্রিস ওয়াল্টারকে থামানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু তার শক্তির সাথে ক্রিস কোনোভাবেই পেরে উঠছিল না। আর এক পর্যায়ে ওয়াল্টার ক্রিসের গলা চেপে ধরে, আর তখন ক্রিস অনেক কষ্টে ফোনটা বের করে ওয়াল্টারের দিকে একটা ফ্ল্যাশ মেরে দেয়। সেই লাইটটা চোখে পড়ার সাথে সাথে ওয়াল্টারের ঘোর কেটে যায়, আর তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। কিন্তু সে তখন বিষয়টা রোজকে বুঝতে দেয় না এবং তাকে বলে যে তোমার বন্দুকটা আমাকে দিয়ে দাও। রোজ তখনও ওয়াল্টারকে তার দাদাই মনে করেছিল, তাই সে সহজে বন্দুকটা তাকে দিয়ে দেয়। তবে তখনই ওয়াল্টার সে বন্দুকটা দিয়ে সোজা রোজকে গুলি করে দেয় এবং সে নিজেও সুইসাইড করে নেয়, কারণ সে কোনোভাবেই চাচ্ছিল না যে তার বডিটাকেও অপব্যবহার করুক। এই সব কিছু দেখে ক্রিস ভীষণ ভয় পেয়ে যায়, আর সে রাগ সামলাতে না পেরে রোজের গলা চেপে ধরে। তবে রোজ তখন মরতে মরতে তাকে বলে যে আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম ক্রিস, তবে আমি বাধ্য হয়েছি এসব কিছু করতে, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই কথা শুনে ক্রিস রোজকে আর মারতে পারে না, কারণ সে রোজকে আসলে অনেক বেশি ভালোবাসত। কিন্তু তখনই আরও একবার রোজের ফেস পরিবর্তন হয়ে যায়, আর এরই মাঝে সেখানে পুলিশের গাড়িও চলে আসে। অর্থাৎ রোজ তাকে এখানে ফাঁসাতে চাইছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তখন সেই গাড়িটিতে ছিল ক্রিসের বন্ধু রে। সে ক্রিসকে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসতে বলে, কারণ সে ইতিমধ্যেই সবকিছু বুঝে গিয়েছিল। তাই সে কোনো প্রশ্ন না করে ক্রিসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে যদিও রোজ তখনও বেঁচে ছিল, কিন্তু সঠিক সময়ে ট্রিটমেন্ট না হবার কারণে সে ওখানে মারা যায়। আর এখানে মূলত মুভিটা শেষ হয়ে যায়। তো আমার কাছে কিন্তু মুভিটা বেশ ভালোই লেগেছিল, কারণ শুরুর দিকে আমরা বুঝতেই পারিনি যে আসলে ঘটনাটা কি ঘটতে চলেছে। যাই হোক, আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।